শীত এলেই আমরা অপেক্ষা করি একটা জিনিসের, ভোরের কুয়াশা ভেদ করে নামানো টাটকা খেজুরের রস। মিষ্টি, নির্ভেজাল আর গ্রামের ভাষায় একেবারে স্বর্গের স্বাদ। কিন্তু আপনি কি জানেন এই রস শুধু রোদ ওঠার আগেই নামানো হয় কেন? রাতভর ওই গাছে ঠিক কারা থাকে আর কারা প্রথমে এই রসের স্বাদ নেয়? কখনো কি খেয়াল রেখেছেন কিছু রস কেন অস্বাভাবিকভাবে ঘন হয়? কেন কিছু রস খেলেই শরীর ঠান্ডা নয়, বরং বুকের ভেতর কেমন যেন জমে যায়? লোকেরা বলে সব খেজুরের রস মানুষের জন্য নয়। কিছু রস থাকে যেগুলো রাতের অতিথিদের প্রাপ্য। ভুল করে মানুষ খেয়ে ফেললে রসের সঙ্গে নাকি কিছু একটা শরীরের ভেতর ঢুকে যায়। আজকের গল্পটা সেই শীতের রাতে, যে রাতে খেজুরের রস শুধু তৃষ্ণা মেটায়নি, ডেকে এনেছিল এমন এক অতিথিকে যার নাম উচ্চারণ করাও নিরাপদ। নমস্কার, আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি। বাংলার গ্রাম, বাংলার রাত, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক শুভঙ্কর ভট্টাচার্যর কলমে ভুবন দিঘির মাঠ। অবশ্যই ভিডিওটা হাইপ করে দেবেন। তাহলে শুরু হচ্ছে। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। শীতের এক রাত, ফাঁকা মাঠের পাশের কাঁচা রাস্তা দিয়ে দুটি লোক এগিয়ে চলেছে। আমি বলেছিলাম না, ওই 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 খেজুর গাছগুলি দেখ, গাছে কত খেজুরের রস। এগুলো বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে, বুঝলি? কিন্তু আমরা যে চুরি করব, ওটা যার গাছে ধরতে পারলে কি বিপদ হবে, বুঝতে পারছিস? ও নিয়ে চিন্তা নেই। ওই যে বাড়িটা দেখছিস, ওই 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 বাড়িটা দেখ। অন্য লোকটি দেখে অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়েছে একটি জরাজীর্ণ টালির বাড়ি। বিভিন্ন জায়গা ভেঙে পড়েছে। ওই বাড়িতে কেউ থাকে না? যে থাকতো সে মরে গেছে, তাই ফাঁকায় পড়ে আছে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো, আর কোনো সমস্যাই রইল না। লোক দুটি এগিয়ে গেল খেজুর গাছের দিকে। চাঁদের আলোতেই বোঝা যাচ্ছে হাড়িগুলি খেজুরের রসে একেবারে ভরে গেছে। ও সত্যি, যখন আমাদের হাতে আসবে না, আমার একেবারে সেরাভাবে খাবো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, একদম। এগুলো থেকে ভালো আমদানি হবে বোঝাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি গাছের উপরে উঠছি, ঠিক আছে? তুই নিচে থাক। ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক, তুই যাও। ঠিক এই সময়ে সেই ভেঙে পড়া ঘরটির ভিতর থেকে গোঙানির আওয়াজ এলো। খুব কষ্ট হচ্ছে, কেউ এসেছো নাকি? এদিকে এসো একবার। ও বাবা, খুব কষ্ট হচ্ছে গো। কে আছো? শুনতে পাচ্ছ আমার কথা? তুই যে বললি বাড়িতে কেউ থাকে না, কারোর তো গোঙানির আওয়াজ আসছে রে। আমিও তো তাই ভাবছি, তবে কথা শুনে বোঝাই যাচ্ছে ওর ওটার ক্ষমতা পর্যন্ত নেই। কিন্তু একবার ঘরের ভিতরে গিয়ে দেখলে ভালো হতো না? এই দূর, অত চিন্তা করতে হবে না। যেটা করতে এসেছিস ওটাই কর তাড়াতাড়ি। ও মরলো কি বাজলো, ওটা আমাদের ভেবে ফায়দা নেই। তুই তাড়াতাড়ি গাছে উঠ তো, গাছে উঠ। রাত বাড়ছে, খুব ঠান্ডা লাগছে আমার। অন্য লোকটি আর কথা না বাড়িয়ে খেজুর গাছে উঠল। নিজের চিন্তা না করে অন্যের চিন্তা করছে, যত সব। ওইসব ভেবে কোনো লাভ নেই ভাই। ওঠ ওঠ ওঠ, তুই তাড়াতাড়ি ওঠ তো, আমার দিকে না তাকিয়ে। নিজের মনে মনেই এসব কথা ভাবছে। এমন সময় যেন কারোর পায়ের চলার আওয়াজ পেল। এদিকে ওদিকে তাকিয়ে দেখে, বুঝতে পারে আওয়াজটা আসছে ওই অন্ধকার ঢাকা বন্ধ ঘরটার থেকে। কিছু সময় তাকিয়ে থাকতে থাকতেই দেখে একটা কালো ছায়া বাইরে বেরিয়ে এসেছে। অল্প সময় পরে যে চেহারাটিকে চাঁদের আলোতে সে দেখে, তা কোনো মানুষেরই ছিল না। ছিল একটা পচা গলা দেহের, যার শরীরের বিভিন্ন জায়গাতে আর মাংস নেই,
তার বদলে বেরিয়ে এসেছে শুকিয়ে যাওয়া রক্ত লেগে থাকা হাড়। পচা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। লোকটি চিৎকার করে আর ধীরে ধীরে পেছুতে পেছুতে পালানোর চেষ্টা করলো। অমন চিৎকার শুনতেই অপর সঙ্গী যে খেজুর গাছে উঠেছিল সেও চমকে ওঠে। তারও নজর তখন ওই খেজুর গাছের নিচের দিকে। সেই ভয়ঙ্কর চেহারা দেখে যেন তার রক্ত ঠান্ডা হয়ে যায়। যে লোকটি পালানোর চেষ্টা করছিল তার চেষ্টায় ব্যর্থ হলো। সেই ভয়ঙ্কর চেহারাটি তার লম্বা হাত বাড়িয়ে তাকে টেনে নিয়ে যায় সেই অন্ধকার বাড়ির ভেতরে। আমাকে ক্ষমা করে দাও, আমি আর আসবো না, আমি আর আসবো না। খেজুর চুরি করতে বলে বাবা যে আমি আর রস খাবো না। ও বাবা! খেজুর গাছে থাকা লোকটি এতটাই ভয় পায় যে তার সঙ্গীর অমন দশা দেখেও সে গাছ থেকে নামার মতো সাহস করতে পারল না। কিছু সময়ের মধ্যেই আর্তনাদ থেমে গেল আর তারপর আবার সব শান্ত। ধাতস্থ হতে লোকটির কিছুটা সময় লাগলো। তারপর যেন এক প্রকার গাছ থেকে লাফ দিয়েই নিচে নেমে পড়ল লোকটি। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রাণপণে ছুটে চলল ওই বাড়িটা আর খেজুর গাছগুলি থেকে যতটা দূরে পালানো যায়। বাবা, ওটা ওটা কি ছিল? একটা কালো ছায়া মূর্তিটিকে দেখা গেল ভাঙা বাড়িটার কাছে। আর একটা কাটা মুন্ডু বাড়ির বাইরেটা গড়িয়ে এলো ঠিক ফুটবলের মতো। মুন্ডুটা আর কারণ নয়, কিছু সময় আগেই যাকে ঘরের ভিতরে টেনে নিয়ে যাওয়া হয়েছিল মুন্ডুটা তারই। চোখ দুটি তার খোলা, কিন্তু মনি নেই, মুখটা হা করে খোলা। অন্ধকারের ভিতর থেকে একটি মোটা কালো শিয়াল বেরিয়ে এলো। নিমেষের মধ্যেই কাটা মুন্ডুটাকে মুখে করে নিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেল। আর তারপরে শোনা গেল একসাথে অনেকগুলি শিয়ালের আওয়াজ। শীতের এক সন্ধ্যাতে যথারীতি ইছাপুর গ্রামের কজন মিলে পটলদার চায়ের দোকানে এসে বসে আছে। ধীরে ধীরে জমে উঠছে নানা ধরনের গল্প। ও পটলদা, এই তোমার হাতে খেজুরের রসের চা আর স্বাদ কোনো খাবারেই কিন্তু খুঁজে পাই না। হে হে, আবার বলতে? তাই তো যতই কাজ থাক পটলদার কাছে চা খাওয়ার কথা কোনোভাবেই ভোলা যাবে না, বুঝলি? পটলাও শুভ আর জয়ের কাছে নিজের চা বানানোর প্রশংসা শুনে লজ্জিত আর অনেকটাই গর্বিত হয়। কথা চলতেই সাইকেলের বেল বাজাতে বাজাতে অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে এলো একজন ব্যক্তি। সে আর কেউ নয়, শৈল ভট্টাচার্য, বা এই গ্রামের সকলের প্রিয় শৈলদা। ওই তো শৈল জুটি এসেছে। এ তোমার কথাই হচ্ছিল, তুমি না আসলে আমাদের গল্পের আসর ঠিক জমে না। দুজনের কথা শুনেই শৈল হেসে ওঠে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? বলেই সাইকেলটা দোকানের এক পাশে রেখে কাঠের একটা চেয়ারে এসে বসে। পটলা, চটপট এক কাপ খেজুরের রস দিয়ে চা বানাতো দেখি। শীতটা আজকে যা পড়েছে না, উফ বাবা। হ্যাঁ শৈলদা, চা তৈরি করছি, আপনারই অপেক্ষা করছিলাম। মাটির ভারে লম্বা চুমুক দিয়ে তৃপ্তিস্বরে শুভ আর জয়ের দিকে তাকিয়ে শৈল বলে, জানি তোমরা অধীর আগ্রহে বসে আছো, আজ কোন ঘটনাটা শোনাবো, তাই তো? হ্যাঁ একদম একদম।
তোমার জীবনের ঘটনাগুলি রহস্য রোমাঞ্চ উপন্যাস থেকে কোনো অংশে কম নয় কিন্তু। শৈল মাটির বাড়ির অবশিষ্ট চায়ের দিকে কিছু সময় তাকিয়ে থাকে, যেন কিছু একটা মনে করছে বা পড়ছে। ও শৈল জেঠু, তুমি কি ভাবছো কি ওই চায়ের দিকে তাকিয়ে? শুভর ডাকে তাদের শৈলজেটু যেন আবার অতীতের পাতা থেকে বেরিয়ে আসে। খেজুরের রস দিয়ে বানানো এই চা খেতে খেতে বহু বছর আগে আমার সাথে একটা ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়ছে। খেজুরের রসের সাথে ভয়ঙ্কর অভিজ্ঞতা? এ তো যেন অবিশ্বাস্য মনে হচ্ছে। অবিশ্বাস্য হলেও সেই দিন রাতে আমি যা দেখেছিলাম আর যা শুনেছিলাম না, তা আজও আমার মনে অমলিন। ও শৈল জেঠু, তাহলে দেরি কেন? আজ সময় এমন শীতে রোমাঞ্চকর একটা ভয়ঙ্কর গল্প তোমার এই সেই সত্য অভিজ্ঞতার কথাই বলো না, বলো না, বলো না। আচ্ছা আচ্ছা, তবে সেই ঘটনাটাই শোনাবো। এরপর ভাঁড়ের অবশিষ্ট চায়ের শেষে লম্বা চুমুক দিয়ে বলতে শুরু করে, তখন আমি ওই স্কুল শিক্ষক হিসেবে নিতাইপুরে চাকরি করতাম। স্কুলের কাছে একটি ভাড়া বাড়িতে থাকতাম। ইছাপুর থেকে রোজ সেখানে যাতায়াত করা বেশ কষ্টসাধ্য ছিল, তাই অনুরূপ ব্যবস্থা করা। স্কুলটি ছিল মূলত ছেলেদের, আর ছাত্র সংখ্যা খুব একটা বেশি ছিল না। ওখানে একটি সমস্যা খুব বেশিভাবেই ছিল, আর সেটা হলো কদিন স্কুলে আসার পরে স্কুলে আসা হঠাৎ বন্ধ করা এবং শেষে পড়াশোনায় ছেড়ে দেওয়া। তাই সব ছাত্ররাই নিয়মিত আসছে কিনা সেটাই খবর রাখতে হতো। একবার খবর পাওয়া গেল ক্লাস 5-এর রমেশ নামে একটি ছাত্র 4 দিন ধরে স্কুলে আসছে না, আর কেন আসছে না তার কোনো খবর পর্যন্ত পাওয়া যায়নি। তাই স্কুল থেকে দায়িত্ব পড়লো ওর বাড়িতে গিয়ে খবর নিতে হবে। ওর বাড়ি ছিল ওই ভুবনদিঘি নামক একটি মাঠের পিছনে। একদিন স্কুল ছুটির পরে সাইকেল নিয়ে রওনা দিলাম ওর বাড়িতে। আর কিভাবে যেতে হবে তা জেনেই নিয়েছিলাম। সেই মতো ভুবনদিঘির মাঠের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম ওর বাড়িতে। ওর বাড়িতে গিয়ে দেখি ঘরের দরজা খোলা, কিন্তু বাড়ির দাওয়াতে আশেপাশে কাউকে চোখে পড়ছে না। রমেশ, ও রমেশ, বলছি বাড়িতে আছো? বার দুয়েক ডাকার পরে একটি মধ্যবয়সের লোক বেরিয়ে এলো। সে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে। আমি বললাম, আগে নমস্কার, আমি শৈল ভট্টাচার্য, রমেশের স্কুল থেকে আসছি। ও বিগত 3 দিন ধরে স্কুলে যাচ্ছে না কেন, তাই স্কুল থেকে খবর নিতে পাঠানো হয়েছে। আমি রমেশের স্কুল শিক্ষক শুনে উনি ভীষণভাবে আপ্যায়ন করে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে একটি চেয়ারে বসতে দিয়ে প্রতি নমস্কার বললেন, আগে আগে আমার নাম নরহরি সামন্ত, আমি রমেশের বাবা। ও আচ্ছা 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 আচ্ছা, তা রমেশকে দেখছি না, ও কোথায়? রমেশের বাবা নরহরি কিছুটা হতাশার সুরেই বললেন, মাস্টার মশাই আসুন আমার সাথে। নরহরি আমাকে তার সাথে একটি ঘরের দিকে নিয়ে যায়। ঘরের ভিতরে ঢুকে দেখি রমেশ একটি চৌকিতে শুয়ে, আর তার পায়ে প্লাস্টার করা। মাস্টার মশাই দেখেছেন তো ওর কি অবস্থা? এই দামাল ছেলেকে নিয়ে যে আমি কি করি। 4 দিন আগে স্কুল থেকে এসে খেলতে গিয়েছিল, গাছে উঠে ঘুড়ি পাড়তে গিয়ে পড়ে গিয়ে পাটা ভেঙে গিয়েছে, আর এর জন্যই স্কুলে যেতে পারছে না। আমার যদিও স্কুলে খবরটা পাঠানো উচিত ছিল, কিন্তু সব দিক সামলাতে গেলে আর পেরে ওঠেনি, বুঝলেন? এর জন্য দুঃখিত। না না, বুঝতে পারছি আপনার সমস্যা। তা সে বাঁদরটি কোথায়? আসুন আসুন, ভিতরে ঘরেই আছে। আমি নরহরি বাবুর সাথে অন্য একটি ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি পায়ে প্লাস্টার বেঁধে শুয়ে আছে রমেশ। চোখে মুখে তখনও চঞ্চলতা যেন খেলা করছে। শুয়ে শুয়েও কি বদমাইশি করবে তাই যেন ভেবে চলেছে সে। আমাকে দেখে উঠে বসার চেষ্টা করে। আরে থাক থাক, আর উঠতে হবে না, শুয়ে থাক। দিব্যি ভালো চিঠি সহ্য হচ্ছিল না, বল? সুস্থ শরীরটাকে ব্যস্ত করা। নরহরি বাবু, ওর মাকে বলবেন ওকে নজরে নজরে রাখতে। যদি সেটা হতো তাহলে তো আমি নিশ্চিন্তই হতাম। আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বললেন।
নরহরিবাবুর আঙুল তুলল সেই দেওয়ালের দিকে। সেদিকে চোখ পড়তেই মনটা নিমেষে মুচড়ে গেল। দেওয়ালে টাঙানো একটি অল্প বয়সী মহিলার ছবি, আর তাতে মালা পরানো। বুঝতে আর অসুবিধা হলো না যে রমেশ মা হারা আর নরহরিবাবু স্ত্রী হারা। ওহো, ক্ষমা করবেন নরহরিবাবু, আসলে আমি জানতাম না যে জি ক্ষমা চাইছেন কেন? আপনারা সমাজ গড়ার কারিগর, ক্ষমা চেয়ে আর আমাকে লজ্জিত করবেন না। আরও কিছু সময় সেখানে ছিলাম। রমেশ জানালো সে খুব তাড়াতাড়ি স্কুলে ফিরবে। বাড়ি থেকে বেরোচ্ছি, নরহরিবাবু বললেন, মাস্টার মশাই, আপনি তো ওই ভুয়োর দিকের মাঠের পথ দিয়ে এসেছেন, তাই তো? এখন আবার কি ওই পথ দিয়েই যাবেন? ওই পথ দিয়ে যাবো। কেন বলুন তো? আসলে ওই পথটা রাতে একদম ভালো নয়, বিশেষত খেজুর গাছগুলির পাশ দিয়ে রাতে যাওয়াটা একদম ঠিক না। কিন্তু কেন বলুন তো? আসলে ওই মাঠে খেজুর গাছে একটি আপতা থাকে। কি বললেন? আপতা? আর দূর, আপতা বলে আবার কিছু হয় নাকি? ওসব মানুষের ভুল ধারণা ছাড়া আর কিচ্ছু না। একজনের ভুল হতে পারে, অনেকের কি করে হয় বলুন তো? গ্রামের অনেকেই রাতে ওই পথ ধরে ফেরার সময় ওই খেজুর গাছে কাকে যেন পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছে। এমনকি গাছ ভর্তি খেজুরের রস থাকলেও কেউ নেওয়ার সাহস করেনি, আর যারা করেছিল তাদেরকেও আর কোনোদিন দেখা যায়নি। দেরি হয়ে যাচ্ছে দেখে আমি আর নরহরিবাবুর সাথে কোনো তর্কে গেলাম না। অন্য পথ দিয়েই যাব, এটা ওনাকে বুঝিয়ে নিশ্চিন্ত করে বাড়ি ফেরার পথ ধরলাম। সাইকেল চালিয়ে ফিরতে ফিরতে নরহরিবাবুর কথাগুলি মনে মনে অজান্তেই হাসি পাচ্ছিল আমার। খেজুর গাছে নাকি ভূত পা ঝুলিয়ে বসে থাকে, আশ্চর্য বটে। এইসব ভাবতে ভাবতেই কখন যেন ভুবনদিঘি মাঠের কাছে পৌঁছে গেলাম। কেন জানি না মাঠের মাঝখান দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় শরীরটা কেমন একটা করে উঠল। সারি বেঁধে পরস্পর দাঁড়িয়ে আছে কতগুলি খেজুর গাছ, আর চাঁদের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে গাছে বাঁধা হাড়ি থেকে উপসে পড়ছে টাটকা খেজুরের রস। একটা সুন্দর গন্ধ চারিদিকে ম ম করছে। এমন এই শীতের সময় খেজুরের রসের স্বাদ নিয়ে আহ্লাদ করে কিছু বলার থাকে না। একটা হাড়ি যদি কিনতে পারতাম তাহলে মন্দ হতো না, কিন্তু এর মালিক কে তাও তো জানি না, কাউকে দেখতেও তো পারছি না, আর চুরি করে নিয়ে পালানো আমার দ্বারা সম্ভব নয়। আমি ওসব কুকর্ম করব না। ঠিক সেই সময় একটা গোঙানির আওয়াজ এলো। খুব কষ্ট হচ্ছে, কেউ এসেছে নাকি? এদিকে এসো একবার। ও বাবা, খুব কষ্ট হচ্ছে গো। কে আছো? শুনতে পাচ্ছ আমার কথা? এদিকে ওদিকে তাকাতে গিয়েই দেখি একটি জরাজীর্ণ বাড়ির অন্ধকারে তার কঙ্কালসার অবস্থার করুণতা নিয়ে দাঁড়িয়ে। মানুষের গলার আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। এখানে যে মানুষ থাকতে পারে তা তো ভাবাই যায় না। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে মনে হয়, তাই অমন করে ডাকছে। গিয়ে দেখি তো, সাহায্য করতে হবে এই ভাবনা নিয়েই আমি গেলাম বাড়িটির দিকে। ঘরটির কাছে যেতে কেমন একটা পচা গন্ধ নাকে এসে ঝাপটা মারতে শুরু করলো। তখনও ভেসে আসছে কানে সেই করুণ আকুতি। খুব কষ্ট হচ্ছে গো। প্রায় ভেঙে পড়া দরজা ঠেলে ঢুকে অন্ধকারে কিছুটা ঠাউর করতে পারছিলাম না। আমি এসেছি, আপনি কোথায়? আমি সাহায্য করতে এসেছি। তখন হাতে টর্চটা জেলে ঘরে ফেলি, আর যা দৃশ্য দেখেছিলাম তা এত বছর পরেও চোখে ভেসে ওঠে নিমেষেই। মাটিতে পড়ে আছে একটি পচা গলা দেহ, আর আমার কাঁধে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ে। দেখে ভীষণ ভয় লাগছে তাই না? ওটা আমারই দেহ। আতঙ্কিত হয়ে পিছনের দিকে তাকিয়ে দেখি একটি ভাসমান অবয়ব। আপনি? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার নাম রাকিব,
আমি এখানেই থাকতাম। ওই খেজুর গাছগুলি আমারই। খেজুরের রস বেচে আর জমিতে চাষ করে একার পেট বেশ ভালোই চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ি। কিন্তু কেউ আসেনি আমাকে দেখতে। আমার অকাতর আরতি শুনেও না শুনে যারা খেজুরের রস নিতে আসতো তারা নিয়েই চলে গিয়েছে। আমি ঘরের মধ্যেই মারা যাই। এখন মানুষের বিবেকটাও হারিয়ে গেছে। কেবল তোমাকে দেখলাম সাহায্য করতে ঘরের ভিতরে এসেছো। তোমার মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। তুমি আমাকে একটা সাহায্য করবে? বলুন, করব। আমার দেহটা কবর দেওয়ার বন্দোবস্ত করো, নাহলে আমার আত্মার শান্তি হবে না। আর খেজুরের রস গরিব মানুষদের মধ্যে বিনা পয়সায় বিলিয়ে দেও। আচ্ছা 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 আচ্ছা, তাই হবে। পরদিন সকালে গ্রামের কিছু মানুষকে এনে রাকিবের দেহ কবরস্থ করি, আর তার ইচ্ছে অনুযায়ী টাটকা খেজুরের রস গরিব মানুষদের দিয়ে দিই। এই গল্পটি শুধুমাত্র কল্পনা সৃষ্টি হলেও অন্ধকার রাত, নির্জন স্থান ও অচেনা আহ্বান কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। লোভ, কৌতূহল কিংবা অবিশ্বাস অনেক সময় মানুষকে এমন পথে নিয়ে যায় যেখান থেকে ফেরার রাস্তা থাকে না। বাস্তব জীবনে কখনোই অচেনা কণ্ঠ, অজানা প্রস্তাব বা অস্বাভাবিক ঘটনার পেছনে না ছুটে নিজের নিরাপত্তাটাকেই সর্বোচ্চ গুরুত্ব দিন। মনে রাখবেন, সব সাহায্যের হাত মানুষের নয়, আর সব দরজা খুললেই আলো আসে না। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আর গল্পটি আপনি কোন জায়গা থেকে শুনলেন, আপনার নাম সহ সেই জায়গার নাম কমেন্ট বক্সে জানান। আপনাদের নাম আমরা পরের গল্পের শেষে ঘোষণা করব। তাহলে দেখা হচ্ছে পরের শনিবার ঠিক রাত 9টার সময়। ভালো থাকবেন।